আমি বুঝতে পারছি তোমার ওর প্রতি এরকম মনোভাবটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাও আমি তোমাকে আর একবার রিকোয়েস্ট করব, আর একবার কি ভেবে দেখা যায়, আর একবার কি ওকে সুযোগ দেওয়া যায় সূর্য? না 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 রাই, প্লিজ তুমি আমার কাছে এরকম কোনো রিকোয়েস্ট করো না, আমি রাখতে পারবো না। দেখো, তার জন্য তুমি যদি বলো আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে রাজি আছি। তুমি যদি বলো তাহলে আমি তোমার কাছে এও প্রমিস করতে রাজি আছি যে আমি এখানে আর কোনোদিন আসবো না। কিন্তু এই মানসিক যন্ত্রণা যেটার মধ্যে দিয়ে আমি বহুদিন ধরে গেছি, সেটা আমি আর মাথায় নিতে রাজি নই। রাই, তোমার কিন্তু ওকে জোর করা উচিত না। এটা তো সত্যি যে সূর্য নীলুকে একবার নয় একাধিকবার সুযোগ দিয়েছে, নীলুই সেটার মান রাখতে পারেনি। দিদিভাই, চিরকাল যে মেজদিভাই আদ্যপান্ত তোকে হিংসে করে গেল, আজ তোর কাছে সাহায্য চাইছে। তুই বুঝছিস না এর মধ্যে ওর কোনো মতলব আছে? দেখছিস তো, সৌর্যদাকেও ঠিক এই কথাই বলেছে, বলে কোনো কাজ হয়নি, তাই তোর কাছে এসেছে। মেজদিভাই বিনা স্বার্থে দু পাও নড়ে না। এবার তো তুই বোঝ দিদিভাই। আমি খুব ভালো করে বুঝতে পারছি স্রোত, নীলুকে আমি শ্বাস প্রশ্বাসে চিনি, কিন্তু মানুষ তো বদলায়। আর তাছাড়া আমার সত্যি ওর আজকের কথাগুলো ভীষণ জেনুইন লেগেছে। এরকমটা তো হতেই পারে সূর্য, তোমাকে রোজ রোজ ওই বাড়িতে দেখে একটু একটু করে তোমাকে সত্যিও ভালোবেসে ফেলেছে। ও সত্যি হয়তো চাইছে মন থেকে এই সম্পর্কটা যেন না ভাঙে। আর নয় নয় করে তো অনেকগুলো মাস কেটেও গেছে তোমাদের বিয়ের। ভালোবাসা? রাই, তুমি যদি এখন সুস্থ থাকতে না, তাহলে এই বিষয় নিয়ে আমার তোমার সাথে ভালো মতো ঝগড়া হয়ে যেত। তুমি তোমার নিজের বোনকে চেনো না, জানো না? হ্যাঁ, ওর মধ্যে ভালোবাসার মতো কোনো কোমল প্রবৃত্তি রয়েছে? কোমল প্রবৃত্তি সব মানুষের মধ্যেই থাকে সূর্য, শুধু ঘটনা আর সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো হারিয়ে যায়, নয় চাপা পড়ে যায়। সূর্য হয়তো এতদিন পরে ওর সফট কর্নারটা খুঁজে পেয়েছে, হয়তো বুঝতে পেরেছে ওর দুর্বলতার জায়গাটা তুমি, তাই জন্য অসহায়ের মতো ছুটে এসেছে। আবার কার কাছে ছুটে এসেছে? যাকে কিনা মন প্রাণ থেকে ও ঘৃণা করে। তুমি আমাকে একটা কথা বলো তো সূর্য, একটা মানুষ কতটা অসহায় হলে যাকে সে নিজের শত্রু বলে মনে করে তার কাছে সাহায্য চাইতে ছুটে আসে? রাই, তুমি মনে হয় নীলুর আগের জন্মের কথা বলছো। এটা নীলুর অন্য একটা জন্ম, আর এই জন্মে নীলুর সাথে কোনোভাবেই থাকা যায় না। তুমি ওর কোমল দিকের কথা বললে তো, ওর কোনো কোমল দিকে এই মুহূর্তে ওর মধ্যে নেই। ও শুধু জীবন বীমা হিসেবে এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে, ভালোবেসে নয়। আমি সৌর্যদার সাথে খুব একটা দ্বিমত হতে পারছি না রে দিদিভাই। বেশ সূর্য, আমি তোমাকে আর জোর করব না। সরি, তোমার এতটা সময় আমি বরবাদ করলাম। তবে সত্যি কথা, আজকে নীলুর এখানে আসাটা, ওর চোখে মুখের উজ্জ্বল হাসিটা দেখে আমার সত্যি খুব জেনুইন লাগছিল মেয়েটাকে। মানুষ তো প্রেমে পড়লে এরকম আচরণ করতে পারে বলো? তাই ভেবেছিলাম এবার যেন অন্তত মেয়েটা সুখী হয়। তুমি কি চাও রাই? মানে আমি ওকে আর একটা সুযোগ দিই? আমি চাই তুমি তোমাকেও একটা সুযোগ দাও। সম্পর্ক শেষ করে দেওয়া খুব সহজ, কিন্তু আগলে রাখাটাই তো বড় কথা। আমি মানছি সূর্য, নীলু প্রচন্ড ছেলে মানুষই করেছে সত্যি, কিন্তু তুমি তো অনেক বেশি ম্যাচিওর ওর থেকে। আর তোমাকে ভরসা করেছিলাম বলেই তো নীলুর দায়িত্ব আমি তোমার উপর দিয়েছিলাম। সূর্য, তুমি পারবে না ভালোবাসা দিয়ে আমার বোনটাকে আগলে রাখতে? আমি সত্যি জানি না যে নীলু ভালোবাসা চায় কি না, তবে আমি যে আগেও চেষ্টা করিনি তা তো নয়। তোমার কথায় আমি এখন না হয় ঠিক আছে, আমি দেখছি। না, ঠিক নেই সৌর্যদা। আজ দিদিভাই অসুস্থ ভাবে তোমাকে বললো বলে তুমি সবকিছুতে রাজি হয়ে গেলে, আর কাল দিদিভাই সুস্থ হবে আর মেজদি ভাইয়ের নতুন কোন নোংরা চক্করে তুমি দিদিভাইকে দুষবে, এটা কিন্তু হবে না। আর দিদিভাই, মেজদি ভাই তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, অসুস্থ তোকে দিয়ে সৌর্যদাকে বলাচ্ছে যাতে সৌর্যদা তোর কথা না ফেলতে পারে।
মেজদি ভাই যে কতটা দূর তো তুই বুঝতে পারছিস না? স্রোত উত্তেজিত হয় না। দেখো আমি সবটাই বুঝতে পারছি। রাই, তুমি তোমার নিজের অসুস্থতার সুযোগ নাওনি, কিন্তু নীলু তোমাকে দিয়ে সেই সুযোগটা নেওয়াচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথার সম্মান রাখতে আবার চেষ্টা করব নীলুর সাথে একসাথে বাস করতে। আমি জানি পুরো বিষয়টা আবার ফেল করবে, তাও তুমি বলছো বলে আমি চেষ্টা করব। ফেল করবে না। আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আমি বলবো কেউ যেন আর কোনো ভুল না করে। তুমি চিন্তা করো না সূর্য, এবার আর নীলু তোমার হাত ছাড়বে না। সূর্য, তুমি কি এখন আমার সঙ্গে কথা বলবে না? এখনো ফিরে তাকাতে ইচ্ছা করে না তোমার আমার দিকে? প্লিজ সূর্য, একটু বোঝো। আমি ফিরে পেতে চাই তোমাকে। দিদি ভাই, ও তুই রেডি? চল তাহলে বেরোই। হ্যাঁ বেরোবো তো, কিন্তু বেরোবার আগে তোকে এক প্রস্ত বকুনি দেবো। আবার বকুনি? উফ স্রোত, এই 2.5 মাস ধরে তোর সকাল বিকেল বকুনি শুনে না আমি নাজেহাল হয়ে গেছি। যথেষ্ট নয় কি সেটা? যথেষ্ট যে না সেটা তো এটা দেখেই বোঝা যাচ্ছে। কিরে, তোর খাওয়ার থালার পাশে রেখে এসেছিলাম যাতে ভুলে না যাস। স্নানে যাওয়ার আগে বারবার মনে করিয়ে দিয়েছিলাম, তাও ভুলে গেলি। সরি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। আসলে অনেকদিন পরে আজকে বেরোচ্ছি তো, তাই টেনশনে মাথায় কাজ করেনি আর আমার। থাক, আর বাহানা দিতে হবে না। দিদি ভাই, এবার কি তোর অফিসের বেয়ারাকে গিয়ে বলে আসতে হবে তোকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানোর কথা? সর্বনাশ, এটা কিন্তু একদম করিস না। অফিসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসলে আমার বই গেল, তোকে সুস্থ করা নিয়ে কথা। দিদি ভাই, তুই এরকম কেন বলতো? বাড়ির কারোর কিছু হলে তো ওষুধের কথা ভুলিস না, দাদা ভাইয়ের ওষুধের কথা কোনো দিনও ভুলিসনি, মায়ের ওষুধের ডোজ কত কোনো দিনও ভুলিসনি। তুই নিজের বেলায় এরকম কেন বলতো? দিদি ভাই, নিজেকে অবহেলা করা যে কতটা খারাপ তুই তো জানিস, বল।
এই আমাকে খুব রোগা রোগা লাগছে না? এই কদিনে একটু বেশি রোগা হয়ে গেছি না রে? এখন কথা ঘোরাচ্ছিস তাই না? তুই কথা ঘোরাস না তো। আর এত বড় একটা সার্জারির ধাক্কায় তো রোগা হওয়াটাই স্বাভাবিক। তার উপর তোর যা খাওয়া দাওয়া নিয়ে বায়না বেড়েছে, আমি যা খেতে দিই না বাড়ির লোক খাবে বলে তুলে রেখে দিস, নিজে একটুখানি চেখে দেখিস। আর রোগা দেখানোটা তো বড় কথা নয়, এখন যদি না খেয়ে দিয়ে তুই দুর্বল হয়ে পড়িস, দুর্বল হয়ে মাথা ঘুরে যায়, তখন কি হবে বলতো? বাবারে বাবা, এবার থামবি তুই? সার্জারির আর কি ধাক্কা, আমি তোর বকুনির ধাক্কাতেই রোগা হয়ে গেছি। সারাদিন শুধু বকুনি, আমি নাজেহাল হয়ে যাচ্ছি স্রোত। তুই কি ভেবেছিস অফিসে গিয়ে রক্ষা পাবি? আমি যখনই সময় পাবো তোকে বকুনি দেওয়ার জন্য ফোন করব। হ্যাঁ রে হ্যাঁ, সেই তো। তুই তোর পড়াশুনো, টিউশন, সবকিছু, ক্লাস ফ্লাস সবকিছু ছেড়ে দিয়ে দিদি ভাইকে নিয়ে পড়ে থাক, তাহলেই হয়ে গেল। রাই, তোমার ব্যাগটা কোথায়? এই তো। আচ্ছা, বলছি একটা কথা বলি, তুমি কিন্তু আগে যেরকম করতে, খাবার দাবার খেতে না, এখন কিন্তু করবে না, হ্যাঁ? যেটা দিলাম টিফিনে খাবে কিন্তু মনে করে। হ্যাঁ মা, আমি দিদিভাইকে না এটাই বোঝাবার চেষ্টা করছিলাম। আচ্ছা অনেক তো হলো, আমার সেসব মনে থাকবে মা, আমি এরকম কিছু করব না। আমি তো জানি নাকি যে এখন আমাকে কতটা সাবধানে থাকতে হবে। ও রিয়েলি দিদিভাই? তুই জানিস? তোর হাব ভাবে তো সেটা বোঝা যাচ্ছে না। দেখেছো তো, এক্ষুনি তো ওষুধ খেতে ভুলে যাচ্ছিলিস। তোর ডক্টর যে কেন লিখে দিল তুই নর্মালি অফিস যেতে পারবি কে জানে। আরো 2 মাস এখানে আটকে থাকলেই ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো একটা কথা, আমার তোমরা কোনো কথা তো শোনো না, একটা কথা অন্তত শোনো, এই কদিন অফিস যাওয়ার সময় তুমি কিন্তু ট্যাক্সি করে যাবে, হ্যাঁ? ট্যাক্সি? সে তো অনেক খরচ। তোমার বাবার অফিসের টাকাটা তো ক্লিয়ার করে দিয়েছে, এখন আমার হাতে কিছু টাকা আছে, তাই তুমি আমার কথা শুনে ট্যাক্সিতে গেলে তোমার শরীরটার উপরে একটু ধকল কম পড়বে, আর আমার মনটা একটু শান্তি হবে। সংসারের জন্য তো তুমি কম কিছু করো না, তাই না? এখন এই অযোগ্য অপদার্থ মায়ের কথাটা শুনে ট্যাক্সিতে গিয়ে আমাকে যদি একটু ধন্য করো, তাহলে আমার মনটা একটু শান্তি হয়। এরকম ভাবে কেন বলছো মা? সংসারের জন্য করা মানে তো নিজের জন্যদের জন্যই করা। আর আমি যেরকম বাইরেটা সামলাই, তুমি যে সেরকম ঘরটা সামলাও, তার বেলা। দিদিভাই, মা একেবারে ঠিক বলেছে, একটা ট্যাক্সি করে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ট্যাক্সি করছি না, একখানা হেলিকপ্টারই ভাড়া করে নিচ্ছি। তুই চালাবি, আমি পেছনে বসে থাকবো। বাজে কথা বলে লাভ নেই তো, আমি যেটা বললাম তুমি সেভাবেই যাবে। সো যাওয়ার সময় ট্যাক্সি ভাড়াটা নিয়ে যাবে তো। মা, ওই দেখো রান্নাটা পুড়ে গেল বোধহয়, দেখি সরো সরো, যাওয়ার সময় ট্যাক্সির ভাড়াটা নিয়ে যাবে স্রোত মনে করে। দিদিভাই শোন না, বলছি প্রথমত তুই এতদিন পর অফিস যাচ্ছিস, এইভাবে বাইরে যাচ্ছিস, আমি তোকে নামিয়ে দেবো, তুই অফিসে ঢুকবি, তারপর আমি কলেজ যাবো। কথা কিন্তু হয়েছিল আগে তোকে আমি কলেজে নামাবো, কারণ তোর ক্লাসে দেরি হয়ে যাবে স্রোত। আমি তোর ডাক্তার, আমার কথা অমান্য করা মানে কিন্তু অনর্থ ঘটানো। আর দ্বিতীয়ত, তোর যদি কোনো অস্বস্তি বোধ হয়, তোর যদি শরীর খারাপ করে বা কোনো রকম স্ট্রেস ফিল হয়, তুই আমাকে ফোন করবি। আর ডক্টর সরকার তো তার নাম্বারটা তোকে দিয়েই রেখেছে, তুই আমাকে ফোনে না পেলে ওনাকে ফোন করবি। দিদিভাই শোন না, পাকামো করে কিন্তু কোনো কষ্ট সহ্য করবি না, তুই বলে দিলাম আমি। আর ডক্টর সেনগুপ্ত, ওনাকে ফোন করবো না? সে তো কদিন আমাকে মহারানীর মতো তার গাড়িতে চাপিয়ে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে এসেছে। অদ্ভুত তো, তার কথা এখানে আসছে কেন? ও মা, আসবে না কেন? এ কি কথা? কত রেসপন্সিবল ছেলে বলতো, কতবার আমাকে হাসপাতালে নিয়ে গেছে, বারবার ফোন করে জিজ্ঞেস করেছে ঠিক আছে কিনা। শোন, তুমি তাকে বলে দিও যে তোমার দিদি ভাই তার প্রতি প্রচন্ড ভাবে প্রসন্ন, ভগ্নিপতি হিসেবে মেনেই নিয়েছে প্রায়। দিদিভাই অদ্ভুত তো, একজন ডাক্তার তার ডিউটি করেছে, তাতে প্রসন্ন অপ্রসন্নের কথা আসছে কেন? আর আর কে ভগ্নি কে পতি? তোর না মাথার চিকিৎসা দরকার। হ্যাঁ, আগে তোদের দুজনের মনের চিকিৎসা দরকার। চল এবার, আর বেশি বকবক করলে দুজনেরই দেরি হয়ে যাবে। আয়, কি করছিস? হ্যাঁ, ক্যাবটা প্রায় এসেই গেছে। হ্যাঁ, তুই এর মধ্যে ক্যাব বুক করে ফেলেছিস? হ্যাঁ, করা হয়ে গেছে। প্রথমে তোর অফিস, তারপর আমার কলেজ। মা বলার অপেক্ষা করবো নাকি আমি? চল। স্রোত, কি হলো? খেপি একটা। চল। হ্যাঁ, এখানে দাঁড়ান দাদা। দিদিভাই
তোকে যা যা বললাম তোর মনে থাকবে? একেবারে ডাক্তার দিদি, এতবার করে বলতে হবে না। বেশি করে জল খাবি, টিফিনটা খেয়ে ওষুধটা খেয়ে নিবি। আর হ্যাঁ, খেয়াল রাখবি হঠাৎ করে যেন কোনোভাবেই দমকা কাশি না হয়। উফ, এই কথাটা নয় নয় করে 100 বার তুই আমাকে বললি। 1000 বার বলবো, তুই না শুনলে আমি কি করবো বলতো? আমি শুনছি না, কোথায় বলতো? এবার তুই আমার একটা কথা শুনবি? কি? আমি এত সহজে মরছি না, তোর বিয়ে না দেখা পর্যন্ত তো নাই। কাজে আমাকে নিয়ে এখন এত ভাবিস না। তুই ভাই, এই জন্য আমার তোকে ভালো লাগে না। তোকে কিছু একটা বললেই তুই আলতু ফালতু কথাগুলো শুরু করে দিস। শোন, এইটা জেনে রাখ, তোকে না আমি কিছুতেই মরতে দেবো না। তুই চাইলেও তোকে মরতে দেবো না আমি। এই তুই ওঠ তো গাড়িতে, ওঠ বলছি। ওঠ ওঠ, সাবধানে ওঠ। দাদা, আপনি ওকে নিয়ে যান তো, এক্ষুনি এখান থেকে নিয়ে যান। চিৎকার করে না তোমার কান খারাপ করে দেবে। আর তুই সাবধানে যাবি, হ্যাঁ? ওখানে পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস, কেমন? তুইও সাবধানে থাকিস। টাটা। টাটা। আমার কেন মনে হচ্ছে অনির্বাণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে? সত্যি কি ও আশেপাশে আছে? গত 2.5 মাসে আমি তোমাকে দেখেছি অনির্বাণ, একাধিকবার। তুমি আমার উপর নজর রাখছো। যতবার আমি চেকআপে গেছি, আমার বাড়ির বাইরে জানলা দিয়ে আমি দেখেছি তোমাকে। তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও আমার চোখ এড়াতে পারোনি। তবে থ্যাংক ইউ, আমাকে আর সামনে এসে ডিস্টার্ব না করার জন্য। আমি সত্যি এখনো মানসিকভাবে প্রস্তুত নই তোমাকে সামনে সহ্য করতে। ভালো থাকো রাই, ভালো থাকো। তুমি আজ অফিসে জয়েন করেছো, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে, খুব। তুমি কি টের পেয়েছো রাই, আমি তোমার আশেপাশেই আছি? হয়তো বোঝোনি, কি করে বা বুঝবে? আমাকে হয়তো তুমি ভুলেই গেছো। ভুলে যাওয়াই উচিত। এরকম একটা কুৎসিত মানুষকে মনে রেখে কষ্ট পেও না রাই। তুমি সুখী থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই চাই। আমাকে না হয় নাই মনে পড়লো তোমার, তাতে কি এসে যায়? ওয়েলকাম ব্যাক রায়পূর্ণা। এটা এটা আমার জন্য? থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের সহকর্মী রায়পূর্ণার এই লড়াকু স্পিরিটকে স্যালুট জানাই। ওর সুস্থ হয়ে ওঠার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথ ওর আরো অনেক বাকি, সেই বাকি পথ যেন আরো ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। রায়পূর্ণা, আপনি কি কিছু বলতে চান? স্যার, আমি আপ্লুত। আমি কি বলবো বুঝতে পারছি না স্যার। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ মধুরিমাদি, থ্যাংক ইউ চন্দ্রা, থ্যাংক ইউ দেবজানি। আর স্যার, আপনাকেও থ্যাংক ইউ। এতগুলো দিন আমাকে ছুটি দিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগটা আপনি আমাকে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনার মতো একজন ভালো এমপ্লয়ি আমাদের অফিসের অ্যাসেট রায়পূর্ণা। তাই আমরা যখন জানতে পারলাম যে আপনি এতটা গুরুতর অসুস্থ, তখন আমরা সবাই মিলে মিটিং করে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি। আপনার সিনিয়রেরা আপনার সমস্ত কাজ করে দিয়েছেন, তাই আমাকেও আর আপনার জায়গায় অন্য কাউকে রাখতে হয়নি। আমি সত্যি ভাবতে পারছি না স্যার আমি কি বলবো। এখন শুধু আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। স্যার, মাত্র কয়েক মাস আমি এই অফিসে জয়েন করেছি, তার মধ্যেই আপনারা সকলে আমাকে আপনাদের একজন বানিয়েছেন। স্যার, আপনার কাছে এবং অফিস অথরিটির কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। আমার দুর্দিনে, আমার অসুখের সময় এইভাবে আমার অসময়ে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবার শুধুই আমার ফিরিয়ে দেওয়ার পালা।
আমি কথা দিচ্ছি স্যার, আমি এখন থেকে আরো মন দিয়ে কাজ করব। এবার থেকে সবটুকু শুধু অফিসকে সার্ভ করে যাব স্যার। আপনার আজকের এই দিনটাকে আরো মেমোরেবল করে দেওয়ার জন্য একটা ছোট্ট ঘোষণা করে দিই। এবছর আমাদের কোম্পানি কলকাতা থেকে দুজনকে বেছে নিয়েছে বেস্ট এমপ্লয়ির জন্য। তাদের মধ্যে একজন হলো সুকল্যাণ সেন, আমাদের সিনিয়র স্টাফ, আর আরেকজন হলো রায়পূর্ণা মুখার্জি। কংগ্রাচুলেশনস রাই, তোমাকে অনেক অনেক অভিনন্দন, এটা সত্যিই খুব ভালো খবর। স্যার স্যার আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, কিন্তু স্যার আমি তো এই কোম্পানিকে এখনো কিছু সার্ভই করিনি তেমন করে। করেছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি অসুস্থ হওয়ার আগে আমাদের একটা মার্কেটিং প্ল্যান করে দিয়েছিলেন। সেটা কর্পোরেটের ভীষণ পছন্দ হয়েছে, খুব প্রমিসিং লেগেছে তাদের। আর এত অল্প বয়সে এরকম একটা ইনোভেটিভ আইডিয়ার জন্যই কিন্তু আপনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। কাল আপনাদের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, আপনারা সবাই কিন্তু কালকে অতি অবশ্যই উপস্থিত থাকবেন। আর রাই, কাল কিন্তু আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে উপস্থিত থাকবেন। তাহলে চলুন এবার আমরা সবাই নিজেদের ডেস্কে ফিরে গিয়ে আজকের কাজ শুরু করে দিই। একদম স্যার। ভালো খবর রাই, রাই, আমাদের খাওয়াতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাহলে যাওয়া যাক। এই স্রোত, চল। তোরা এগো, আমি আসছি। আচ্ছা, হ্যালো আঙ্কেল, বলো। কেমন আছিস রে মা? আমি ভালো আছি, তুমি ঠিকঠাক? একদম ঠিকঠাক। তো দিদি কেমন আছে? একেবারে ফিট। দিদি ভাই তো আজকে অফিস জয়েন করলো, ও খুব খুশি। এই কদিন পুরো ছটফট করছিল অফিস যাবে বলে। রাইট রাইট রাইট, আজকে তোর অফিসে জয়েন করার কথা। ভালো কথা। ডক্টর সরকারের সাথে আলোচনা করেছিস তো? মানে রায়ের ফার্দার কোনো প্রবলেম নেই তো? না না, কোনো সমস্যা নেই। উনি তো বলে দিলেন ও এখন অফিস জয়েন করতে পারে। দিদি ভাই তো এটা শুনে পুরো হাঁপ ছেড়ে বাঁচলো। ভেরি গুড, তো ভালোই হলো। তোকে তাহলে সোজা কলেজ থেকে বাড়ি যেতে হচ্ছে না। না, সে হবে না। তবে আমি ডিসাইড করেছি আবার বিকেলে টিউশনগুলো শুরু করব। সে করিস এখন, আজকেই তো করছিস না। একটা কথা শোন, তুই একটা কাজ কর, তুই সোজা কলেজ থেকে এখানে চলে আসবি। আমি তোর জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছি। তুমি তুমি রান্না বান্না করতে পারো? পারি কি পারি না সেটা এলেই দেখতে পাবি। আমি ডাক্তারি বিদ্যা ফলাই বলে কি হেসেল সম্পর্কে অজ্ঞ নাকি? হে সরি সরি, আমি বোধহয় তোমার ইগোতে হার্ট করে ফেললাম না জেনেই, তাই না? আসলে পিসিমণি এত ভালো রান্না করে তো, তাই তুমি যে রান্না বান্না পারো সেটা আমি ভাবতেই পারিনি। সীমা, ওকে রান্না শেখালো কে? তুমি? না না, ঠিক তা নয়, মানে আমাদের দুজনের টিচারই এক, আমার মা। তবে এই ব্যাপারে সীমার থেকে আমি এগিয়েছিলাম। আমি কিন্তু পিসিমণিকে বলে দেবো সব। না 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 না, ওসব কথা থাক, ওসব কথা থাক। তোর ক্লাস কটায় শেষ হচ্ছে? ওই তো 5টায়। তবে আমি ঠিক করেছি দিদিভাইকে বাড়ি পৌঁছে দেবো। আসলে এতদিন পর অফিস গেল তো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তুমি তো তাকে চেনো কেমন চাপা স্বভাবের, যতক্ষণ না দিদিভাইকে দেখবো ততক্ষণ আমার শান্তি হবে না। শোন, তুই তাহলে একটা কাজ কর, আমি আমার গাড়িটা তোর কলেজে পাঠিয়ে দিচ্ছি, তোর দিদিকে নামিয়ে এখানে চলে আসবি। না 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 আঙ্কেল, তোমাকে গাড়ি পাঠাতে হবে না, আমি ক্যাব করে নেবো। আরে তো হাউমাউ করছিস কেন? আমি তো আমার গাড়িটা কলেজে পাঠাবো বলেছি, তোরই তোর খারুস স্যারের গাড়িটা পাঠাবো। না না আঙ্কেল, সেটা করার কোনো দরকার নেই। আসলে কলেজে সবার সামনে গাড়ি হাঁকিয়ে যেতে না আমার খুব লজ্জা লাগবে। আমি চলে যাব, আমি দিদিভাইকে পৌঁছে দিয়েই চলে যাব। ওকে লেডি, তোমার যখন এই বুড়োর গাড়ি চড়তে এত আপত্তি, তখন তুমি সোজা চলে এসো। আমরা আজকে একসাথে খাবো। খারাপ হলে কিন্তু আমাকে বলতে হবে। তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি ভীষণ ঠোটকাটা। খাবার খেতে খারাপ হলে আমি তোমাকে দিয়ে আবার খাবার অর্ডার করাবো। ঠিক আছে,
রাখছি। রাখ মা, রাখ। উফ, আরেকটু হলেই কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল আর কি। আঙ্কেলের গাড়ি করে যদি দিদিভাইকে বাড়ি পৌঁছে দিতাম, দিদিভাই যা আওয়াজ দিত সে জানাই আছে। এমনিতেই এসএসআর এর কথা উঠলেই এমন মুচকি মুচকি হাসে। থাক বাবা, দরকার নেই। এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করছো? এই ভাবছিলাম। ভাবছো মানে? মানে তুমি ভাবছো যে ক্লাস করবে কি করবে না, কোনটা? দুটোর মধ্যে কোনোটাই না। ওগুলো ছাড়াও অনেক কিছু ভাবার আছে, সেসব আপনার মাথায় ঢুকবে না। কথা জানি, কেবল কথা, আর বাকি সব কাঁচকলা। ভগবান তো মুখটা দিয়েছে কথা বলার জন্যে, কথা না বললে পাপ দেবে। আর হ্যাঁ, আজ দিদিভাই অফিস জয়েন করেছে, আপনাকে থ্যাঙ্কস বলেছে। কথাটা আমি কনভে করে দিলাম। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কি হয়েছে? আর আমি করেছিটা বা কি? সেটা আমি জানি না। ও থ্যাঙ্কস বলেছে তাই আমি আপনাকে বলে দিলাম। এরপরে কোনোদিনও থ্যাঙ্কস বললে আমি বলে দেবো, থ্যাঙ্কস বলিস না, এসএসআর তোর জন্য কিছুই করেনি। কেমন? আশ্চর্য ব্যাপার, গোটা কলেজে এই মেয়েটাই কেন বারবার আমার সামনে চলে আসে? আচ্ছা, ও একা আসে নাকি আমি শুধু ওকেই নোটিস করি? আমি বা কেন আগ বাড়িয়ে কথা বলতে গেলাম? অত্যন্ত ফাজিল একটা মেয়ে। হ্যাঁ বাবা, বলো। শোন, আজকে কলেজ থেকে সোজা বাড়ি আসবি, কোথাও যাবি না, দেরি করবি না। কেন? কারণ আজকে আমি নিজের হাতে একটা ডিশ তৈরি করছি, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। আমরা সবাই মিলে আর্লি ডিনার করব। এই কয়জন মিলে? সবাই? সবাই মানে? সবাই মানে আমরা কজন? দেখে শোন, আমি এখন জোগাড় যন্ত্রতে ব্যস্ত আছি, আমাকে বেশি বকাস না, আমি রাখছি। দাঁড়াও দাঁড়াও, এই গ্রিলড ফিশ তোমার রান্না করার কি দরকার ছিল? রেস্টুরেন্টে অর্ডার করলে তো হয়ে যেত। শুধু শুধু খাচ্ছ কেন তুমি? বাপের রান্না আর রেস্তোরাঁর ফারাকটা বুঝতে পারবি, তাক লাগিয়ে দেবো একেবারে। শোন, তাড়াতাড়ি আসবি, তোকে যেন বারবার ফোন করতে না হয়, ঠিক আছে? রাখছি। দাদা, ওই যে বলছি একটা কথা বলবো। বল। আপনি ওই ছোটদাবাবু আর শ্রদ্ধিদিমণি এদের বিয়ের চেষ্টা করছেন না? কেন? ওদের দুজনকে একসঙ্গে খারাপ লাগবে? খুব ভালো লাগবে, একবারে হর পার্বতী। আর বিয়েটা লেগে গেলে যে কি আনন্দ হবে না! দেখ দেখি, দুনিয়া শুদ্ধ সবাই বুঝতে পারছে যে ওদের দুজনকে দারুণ মানাবে, শুধু এরা দুজনই সেটা বুঝে উঠতে পারছে না। বুঝবে কি করে? ওনারা তো সারাদিন দুজনে শালিক পাখিদের মতো ঝগড়া করে যাচ্ছে। দাঁড়া না, ওদের না দুজনকে জোড়া শালিক বানিয়ে দেবো। তাহলে ওই রোজ সকালে উঠে ওনাদের দুজনকেই নম করে নেবো। আসলে ওই জোড়া শালিক দেখলে দিন ভালো যায়। যা যা জোগাড় যন্ত্রগুলো কর, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জোড়া শালিক, 2 for joy। আসি গো। এসো, সাবধানে যাবে, কেউ আসবে নিতে? হ্যাঁ, আমার বোন আসার কথা, এতক্ষণে বোধহয় চলেও এসেছে। তোমার বোন যে ডাক্তারি পড়ছে সে তোমার খুব সেবা করেছে বলো। সেবা বললে কম বলা হবে গো মধুরিমাদি, ও না থাকলে আমি বাঁচতামই না। এই মাছি, ওসব কথা মুখে এনো না। আচ্ছা শোনো না, আমি তো তোমাদের ওদিক দিয়েই যাই, আমি তোমাকে ছেড়ে দিই? না না, আমি চলে যাব, আমার বোন আসছে তো। আসলে মাও আমাকে খুব করে বলে রেখেছে যেন ট্যাক্সি করেই বাড়ি ফিরি। একটু কড়া শাসনে আছি, বুঝলে তো। তাহলে আমি আসি। আচ্ছা। দিদিভাই, তুই ঠিক আছিস? কোনো অসুবিধা হয়নি তো? খুব অসুবিধা হচ্ছে। সে কি রে, পেটে টান লাগছে না তোর? এই অবস্থা না এক নাগারে চেয়ারে বসে থাকাটা না অসুবিধেরই। কাল থেকে কোনো অসুবিধা হবে না। অফিস থেকে একটা পালঙ্কের ব্যবস্থা করছে, 2টো বালিশ আর একটা সেবা করার লোকও, সবটাই করছে। ইয়ার কি না? তোর বিশ্বাস হচ্ছে না? তুই গিয়ে আমার অফিসের বসের সঙ্গে কথা বল।
দেখ তারপরে যদি ওরা তোকে মাথা খারাপ ঠাওরায় তাহলে কিন্তু আমার দোষ না। তুই ভাই নো ঠাট্টা, এমনিতেই তোর একটা প্রবলেম চেপে রাখার টেন্ডেন্সি আছে। প্রবলেম না চেপে রাখিস না, প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাকে খোলসা করে বল। দরকার হলে ডক্টর সরকারকে দেখেই একেবারে। উফ বাবা রে বাবা, এই নিজেকে ছুঁয়ে বলছি আমি একদম ফিট ছিলাম, আমি কিচ্ছু লুকোচ্ছি না তোর কাছ থেকে। ওষুধগুলো খেয়েছিলি? হে মাতা রানী, আপনার আদেশ অমান্য করলে যে কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে যাবে সেটা কি আমি জানি না? অফিসে থাকাকালীন 3 বার তুই আমাকে ফোন করেছিস, 3 বার আমি তোর ফোন ধরে ঠিক এই প্রশ্নটা জবাব দিয়েছি স্রোত। তুই ভাই ঢং করিস না, তোকে মনে না করলে বোধহয় ওষুধগুলো খেতিসই না। আর তাছাড়া এতদিন বাদে বাইরে বেরিয়েছিস, একটু সাবধানে থাকতে হবে না? আমি সাবধানেই থাকবো, আর অনেকটা সুস্থ হয়েও গেছি, সুস্থ হয়েও যাব। কিন্তু আমার বোনের লেখাপড়াটা বোধহয় একেবারে জলাঞ্জলি গেল এই হতভাগী দিদিভাইটার কারণে। আমার কি মনে হয় জানিস তো, তুই এই বছর লাস্টের দিক থেকে ফার্স্ট হবি। লাস্ট হবো? ইস, নো চান্স। এদিক থেকে না আমি হেভি শেয়ানা। এই লাস্ট মান্থের সেমেস্টারেও আমার সব থেকে ভালো নাম্বার এসেছে, যাকে বলে টপ করা। তুই জানিস কিঞ্জলা রাত্রে কি বলছিল? ওরা তো বলছিল আমার হ্যাবিট হয়ে গেছে ফার্স্ট হওয়া। হেভি হিংসা করছিল আমাকে। তুই টপ করেছিস, ওই সেটা বাড়ি থেকে ওকে বলিস না তো? তো এতে আবার বলার কি আছে? বাবা বড্ড অচেনা হয়ে যাস মাঝে মাঝে, তুই জানিস তো। কিন্তু আমার যেরকম তোকে অল্প কিছু হলে অনেক কিছু বলার থাকে, এখনো যেরকম একটা কথা বলার আছে, কিন্তু ভাবছি তোকে বলবো কিনা। তুই যা শুরু করেছিস, যেরকম সব কথা সিক্রেট রাখতে শুরু করেছিস, আমারও তো সেটাই করা উচিত, তাই না? দিদি ভাই গাড়িটা এসেই গেছে, গাড়িতে উঠে বাকি কথা বলি। দাদা 7122। চলুন এবার বল, কি বলবি বলছিলি? জানিস আজকে আমার জীবনের সব থেকে বড় স্বীকৃতিটা আমি পেয়েছি স্রোত। ও মা, তাই? কি স্বীকৃতি?